রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার বৌদির আসলে কি সম্পর্ক ছিল? তার বৌদি কাদম্বরীর সঙ্গে তার কি শুধুই বন্ধুত্ব সম্পর্ক ছিল, না অন্য কিছু? এই নিয়ে বহুল তর্ক বিতর্ক, কথোপকথন হয়েই আসছে। তো আজকে এই গল্পটাই আমরা জানবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসলেই কাদম্বরী দেবী নামটা কেন উঠে আসে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা, উপন্যাসে কাদম্বরী নামটাই বা কেন বারবার উঠে আসে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই দেখতে পাই 9 বছরের ছোট্ট কাদম্বরী যতীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করে ঠাকুর পরিবারের নতুন বউ হয়ে এসছে। কাদম্বরী পালকির ভিতর থেকে উকি দিয়ে সবাইকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে। তো তারপরে রীতি মেনেই নতুন বউকে ঘরে তোলা হচ্ছে, আর এই ভিড়ভাট্টার মধ্যেই কাদম্বরীর চোখ যায় একটা ছেলের দিকে। সে প্রায় তারই সমবয়সী। ছেলেটি লুকিয়ে লুকিয়ে কাদম্বরীকে দেখছিল। এর নাম রবি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরপরে কাদম্বরী সংসারটা বুঝে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বয়স যেহেতু কম, তাই সংসারটা সে অতটাও বুঝতে পারে না। সে রবির সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ সে তার খেলার সঙ্গী। তার সঙ্গেই সে মন খুলে কথা বলতে পারে। তার অত ভাবতে হয় না, কারণ রবি তো তারই সমবয়সী, সুতরাং তার ভাষাগুলো সেই বুঝতে পারে। আর রবিও মাঝে মধ্যে তার বৌদিকে অর্থাৎ কাদম্বরীকে জ্বালাতন করে খুবই আনন্দ পায়। এতে কাদম্বরী রাগও করে না, তারও ভালো লাগে। ইনি হলেন বাড়ির মেজ বউ, সুন্দরী, শিক্ষিতা, বুদ্ধিমতী। কাদম্বরীর স্বামী যতীন্দ্রনাথের সঙ্গে মেজবউর ভালোই সম্পর্ক আছে। যতীন্দ্রনাথ মেজবউর সঙ্গে শিক্ষা, সাহিত্য, বাণিজ্য, শেক্সপিয়ারের গল্প ইত্যাদি নিয়ে সবসময় গল্প করে। কাদম্বরী এসবের কিছুই বুঝতো না, কারণ তার বয়স যেহেতু ওইটুকু, সে বুঝবেই বা কি করে এত বড় বড় জিনিস। কাদম্বরী এটা বুঝতে পারত যে মেজবউর সঙ্গে তার স্বামীর একটা ভালোই বন্ডিং আছে। কাদম্বরী আসলে এই বাড়ির কাজের লোকের মেয়ে, তাই কাদম্বরীর মেজ ভাসুর কাদম্বরীকে কখনোই ঠিক মেনে নেয় না। যে আমাদের সম্ভ্রান্ত ঠাকুর পরিবার, আর সেখানে কিনা একটা কাজের লোকের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে বাবা, কিন্তু সে তার বাবার উপরে কথা বলতে পারবে না, এই জন্য সে আর কিছুই বলেনি। তো যাই হোক, একদিন কাদম্বরীর শ্বশুর অর্থাৎ রবির বাবা কাদম্বরীর বাবাকে রেগে বলে, তোমাকে এখানে আর কাজ করতে হবে না, কারণ পুত্রবধূর বাবাকে দিয়ে কাজ করানো ঠিক দেখায় না। তাই রবির বাবা কাদম্বরীর বাবাকে কিছু টাকা দিয়ে ও কাজ দেখে দিয়ে তাকে ছুটি দিয়ে দেয়। আর একটাও বড় কারণ আছে, সেটা লুকায়িত আর কি, যে কাদম্বরীর বাবাকে এরা ঠিক পছন্দ করে না, যেহেতু তারা নিচু বংশের ছিল। তো বাবা চলে যাওয়ায় কাদম্বরীও একা হয়ে পড়ে। তখনই তার নিত্য সঙ্গী হয়ে পড়ে রবি, কারণ তার স্বামীও তাকে সময় দিত না, সে তার কাজ নিয়ে ব্যস্ত। আর কাদম্বরীর সঙ্গে তার অতটা ম্যাচুরিটি মিলত না, কারণ বয়সের এতটা ডিফারেন্সে এটা কখনোই সম্ভব হয় না। তো রবি প্রতিদিন কাদম্বরীকে ছাদে নিয়ে যেত সূর্য অস্ত দেখানোর জন্য। তো এর মধ্য দিয়ে বেশ কয়েকটা বছর কেটে যায়। কাদম্বরী ও রবি এখন বড় হয়েছে, কিন্তু ছোট্টবেলার অভ্যাস এখনো যায়নি। তারা এখনো সেই সূর্য অস্ত দেখতে আসে। যতীন্দ্রনাথ কার্যসূত্রে মাসের পর মাস বাইরে থাকে। কাদম্বরী তার স্বামীকে যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু সে বাড়ি থাকে না, তাকে সময় দেয় না। কাদম্বরীরও তো কথা বলার একটা মানুষ চাই, তাই রবির সঙ্গে কথা বলতে তার ভালো লাগে। আর যেহেতু ছোটবেলাকার একটা অভ্যাস হয়ে আছে, আর দুজনের মধ্যে একটা সাদৃশ্য ছিল, দুজনাই সাহিত্য পছন্দ করত। রবি যা কবিতা লিখত তা আগে তার বৌদিকে শোনাতো, আর ঠিক ভুল, ভালো খারাপ তার বৌদি বিচার করে দিত। তবে এখানে একটা বলার বিষয় আছে, দুজনের মধ্যেই কিন্তু একটা পবিত্র বন্ধুত্বের সম্পর্ক আছে। একে অপরকে কেউ কখনোই নিজের করে পেতে চায়নি। তো দিন দিন কাদম্বরীর সৌন্দর্য যেন প্রতিফলিত হতে থাকে। তো কেউ যখন কাদম্বরী রূপের প্রশংসা করত, মেজবউর একটু জ্বলতো, যদিও এটা কোনো ব্যাপার নয়, কারণ মেয়েদের মধ্যে এই ব্যাপারটা থাকেই। ইনি হচ্ছেন বাড়ির বড় বউ। ইনি ইতিহাস নিয়ে গবেষণা করেন এবং লেখালেখিও করেন, এই জন্য তার মেয়েকে সে ঠিক সময় দিতে পারেন। তাই তার মেয়ে উর্মিলা কাজের মেয়েদের কাছেই মানুষ হচ্ছে। তবে কাদম্বরী উর্মিলাকে খুবই ভালোবাসে, সে সবসময় তাকে নিয়েই খেলা করে। রবির লেখা কবিতাগুলোকে সে গানের আকারে উর্মিলাকে শোনায়। এইসব দেখে রবিও খুব খুশি হতো। কাদম্বরীর এখনো কোনো সন্তান হয়নি, আর সে বাচ্চা খুবই ভালোবাসে, এই জন্য সে সবসময় উর্মিলাকে নিয়েই থাকে। যতীন্দ্রনাথ যখন বাড়ি আসতো, কাদম্বরী তার সামনে সবসময় সেজেগুজেই থাকতো। সে তার স্বামীর মতো করেই সাহিত্য চর্চা করত। তো এমনই একদিন কাদম্বরী সাহিত্য নিয়ে অনেক কথাই বলছে, কিন্তু তার স্বামী তার কথায় গুরুত্ব না দিয়ে কোনো এক জাহাজ কোম্পানির কি লস গেছে সেই নিয়ে কথা বলতে থাকে। তো এরা কথা বলছে, আর তখনই মেজবউ ঘরে আসে, আর যতীন্দ্রনাথ তড়াক করে বিছানা থেকে উঠে বসে, আর অতি আগ্রহ নিয়ে তার বৌদির সঙ্গে নতুন ব্যবসা কিভাবে শুরু করা যায় এই নিয়ে কথা বলতে থাকে। তারা কথা বলতে বলতে এতটাই মোহিত হয়ে যায় যে কাদম্বরী নামে যে কেউ ঘরে আছে সেটাই তারা ভুলে যায়। তারা কাদম্বরীকে ভ্রুক্ষেপই করে না। কাদম্বরীর অনেকটা মন খারাপ হয়ে যায়। বিষয়টি মেজবউ বুঝতে পারে, কারণ সেও তো মেয়ে, স্বাভাবিক অর্থেই সে ফিলিংসটা বুঝতে পারে, ওই জন্য সে চলে যায় সেখান থেকে। এইদিকে কখন যে রবির কবিতা লেখার প্রেরণা কাদম্বরী হয়ে গেছে সে নিজেই বুঝতে পারেনি। সে কাদম্বরীকে ভেবে অনেক কবিতা লেখে এবং সেগুলো প্রকাশ করায় বেশ আলোড়নও সৃষ্টি করেছে। আর রবি তো এমনি কবিতা লিখে প্রথমে কাদম্বরীকেই শোনায়, আর এতে কাদম্বরীও অনেক খুশি হয়, কারণ সে ভাবে যাক, তাহলে তার গুরুত্ব কোথাও না কোথাও তো আছে। সে অর্ধেকটা সময় রবির সঙ্গেই কাটায়, ছাদে ঘুরে বেড়ায়, বাগানে ঘুরে বেড়ায়, কিন্তু ঠাকুর পরিবারের মহিলা বা কাজের মেয়েরা কানাঘুষো করতে থাকে যে রবির সঙ্গে কাদম্বরীর প্রেমের সম্পর্ক আছে।
একদিন তো কাদম্বরীকে সরাসরি বলে বসে যে রবির সঙ্গে না মিশতে, আর তার বাচ্চা না হওয়ার জন্য তাকে খোঁটাও দেয়, এমনকি বাজাও বলে। এতে কাদম্বরী বেশ কষ্ট পায়। তখন বড় বউ এসে উর্মিলাকে কাদম্বরীর কাছে দিয়ে বলে, আজ থেকে এ তোমার মেয়ে, তুমিই মানুষ করো। এতে কাদম্বরী যেন মাঝ সমুদ্রের মাঝে একটা দ্বীপ খুঁজে পায়। সে খুব খুশি হয়ে যায়। এইদিকে দেখতে পাই রবির বাবা রবিকে বিদেশে পাঠাচ্ছে পড়াশোনা করার জন্য, কারণ এতে বাড়ির এই সমস্যাটাও থিতিয়ে যাবে। তো রবি তো যেতে একদমই রাজি নয়, কিন্তু বাবার আদেশ যেতেই হবে। তো যাওয়ার সময় রবি কাদম্বরীর কাছে আসে। কাদম্বরী বলে, হ্যাঁ যাও, গিয়ে চিঠি লিখবে তো প্রতিদিন, আমাকে ভুলে যাবে না তো? কারণ তারা ছোটবেলা থেকেই একসঙ্গেই সময় কাটিয়েছে, একসঙ্গেই বড় হয়েছে। আর যার সঙ্গে সে এতটা সুন্দর সময় কাটিয়েছে, এবারে তার থেকে দূরে থাকা সত্যিই খারাপ লাগার বিষয়। তো এরপরে রবি চলে যায়। তো এরপরে যতীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরীকে নিয়ে তাদের চন্দননগরের বাড়িতে চলে আসে, কারণ এখানে জাহাজের কাজ চলছে। কাদম্বরী এখানে এসেছে ঠিকই, কিন্তু তার মনটা ভালো নেই। তো একদিন কাদম্বরী তার স্বামীর সঙ্গে বাগানে ঘুরছে। যতীন্দ্রনাথ নানা কথা বলছে, কিন্তু কাদম্বরীর তাতে মন নেই। সে কতকটা আনখিয়ালি ভাবেই আছে। হঠাৎ সেখানে রবি চলে আসে। সে আসলে বিদেশে যায়নি, আসলে রবি তার এক ভাইকে নিয়ে সমুদ্র যাত্রা করেছিল। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই তার ভাইয়ের সি সিকনেস হয়, মানে বেশিক্ষণ সমুদ্র বা জলের উপরে থাকলে মাথা ঝিমঝিম করে, বমি পায়, আরো অন্যান্য সমস্যা দেখা দেয়। এটা অনেকে সহ্য করতে পারে আর অনেকে পারে না, আর যারা পারে না অসুস্থ হয়ে পড়ে। আর রবি তার ভাইয়ের অসুস্থতার সুযোগ নিয়ে সে চলে এসছে। আর রবি ফিরে আসাতে কাদম্বরী খুব খুশি হয়। এতদিন বা এতক্ষণ যে সে মন মরা হয়েছিল, সেটা যেন নিমেষেই উধাও হয়ে গেছে। আর এই ব্যাপারটা তার স্বামীও লক্ষ্য করে। তো এরপরে একদিন যতীন্দ্রনাথ তার ভাই রবিকে বলে যে তার যোগাযোগে একটা মহারাজের সভাকবি হিসেবে যাওয়ার জন্য, সেখান থেকে সে একটা ভালো পারিশ্রমিকও পাবে। কিন্তু রবি তার দাদার কথায় অতটাও গুরুত্ব দেয় না, তার বৌদির আসন মোনা সে দেখতে থাকে। আসলে যতীন্দ্রনাথ রবি আর কাদম্বরীর ব্যাপারটা বুঝতে পেরে তাকে এখান থেকে সরাতে চাইছিল, কিন্তু রবি তো যেতেই চায় না। তো রবি না গেলেও কাদম্বরী একটা চিন্তায় পড়ে যে যে যাই ভাবুক না কেন, তাদের মধ্যকার সম্পর্কটা ঠিকই আছে, কিন্তু তার এই প্রিয় বন্ধুকেও তো একদিন হারাতে হবে। কারণ দিন দিন রবির নাম ডাক বাড়ছে। সে যখন অনেক বড় কবি হয়ে যাবে, তখন তো তার সঙ্গে সে থাকতে পারবে না। তার লেখা প্রথম কবিতা সে তো তাকে আর শোনাবে না। তারপরে একদিন রবির বিয়ে হয়ে যাবে, তখন সে তার মনের সুখ দুঃখের কথাগুলো কাকে বলবে? আর কেই বা বুঝবে তাকে? একমাত্র রবিই যে তাকে বুঝতো। তো এরপরে একদিন এরা তিনজন নৌকায় ঘুরতে বেরোয়। তো যতীন্দ্রনাথ রবিকে বলে, চল ভাই, অনেকদিন সাঁতার কাটা হয় না, আজ সাঁতার কেটে আমরা পাড়ে যাই। আর তখনই কাদম্বরী রবিকে ধরে বলে, না তুমি যাবে না, তুমিও পারবে না। আসলে যতীন্দ্রনাথ এই কথাটা এমনিই বলেছিল কাদম্বরীকে পরীক্ষা করার জন্য, যে কাদম্বরী কাকে আগে বারণ করে। তার উত্তর সে পেয়ে গেছে। তো এরপরে মেজবোর ছেলের জন্মদিন ছিল, এদের সবাইকে যেতে বলে। যদিও যতীন্দ্রনাথ ব্যবসার কাজে ছিল, সে ওখান থেকে চলে গেছে। তো এইদিকে রবি যখন কলকাতার বাড়িতে যাবে, তখন কাদম্বরী তাকে বলেন, তুমি রাতের মধ্যে ফিরে আসবে তো? রবি বলে, হ্যাঁ ফিরে আসবো। কাদম্বরী বলে, সত্যিই ফিরে আসবে তো? তুমি আমাকে কথা দাও তুমি রাতের মধ্যেই ফিরে আসবে। রবি বলে, হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমি রাতের মধ্যে যে করেই হোক ফিরে আসবো। তো এরপরে রবি কলকাতার বাড়িতে আসে। সেখানে মেজ বউ রবিকে অনেক কথাই বলে, যে সে যেন কাজে বাজে মন দেয় বা লেখালেখি যাই করছে সেটাতেই যেন মনোনিবেশ করে। সে আরো বলে, তুমি কেন চন্দননগরে পড়ে আছো? এখানে কেন থাকো না? তোমারই তো বাড়ি। মানে সরাসরি না হোক, রবিকে একটু ঘা দিয়েই বলে আর কি। তো এরপরে জন্মদিনের অনুষ্ঠান ভালোভাবেই শেষ হয়। তো এদিকে কাদম্বরী বাড়িতে একাই আছে। তো অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিল, কিন্তু রবি বলে সে চলে যাবে। তার মেজ বৌদি বলে, এত রাত হয়ে গেছে, এখন বাড়ি যাবে? কাল যেও। যতীন্দ্রনাথও বলে, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, আমরা কালই যাব। কিন্তু রবি বলে, না না দাদা, আমি বাড়ির দিকে যাই, বৌদি একা আছে। যতীন্দ্রনাথ কিছু একটা ভাবে, তো সে বলে, তাহলে তুই বাড়ির দিকে যা, আমি থাকছি এখানে। আর কাদম্বরীকে বলে দিস আমার এখানে একটা কাজ পড়ে গেছে, আমি আসতে পারিনি। তো এরপরে রবি ওই রাতের বেলায় বৃষ্টির মধ্যে কাদম্বরীর কাছে চলে আসে। তাতে আজকে কাদম্বরীর জন্মদিন ছিল, তো রবি বার্থডে উইশও করে। তো কাদম্বরী খুব খুশি হয় আর বলে, তুমি এসেছো আমি খুশি হয়েছি, কিন্তু এই বৃষ্টির মধ্যে না আসলেই পারতে। রবি বলে, তোমাকে যে কথা দিয়েছিলাম আসতেই তো আমাকে হবে। এবং আজকে তারা অনেকটাই আবেগী হয়ে যায়, তাদের ইচ্ছা হয় কাছে আসতে, কিন্তু না, এটা উচিত নয়। তো এর কিছুদিন পরে কাদম্বরীরা তাদের কলকাতার বাড়িতে ফিরে আসে। যতীন্দ্রনাথ আবারও কাজে ব্যস্ত হয়ে যায়, রবি তার লেখালেখিতে, আর কাদম্বরী উর্মিলাকে নিয়েই থাকে। তো এমনই একদিন দুপুর বেলায় কাদম্বরীর কাছে উর্মিলা খেলছিল। তো কাদম্বরীর চোখটা লেগে আসে, আর উর্মিলা তো ছোট, সে খেলতে খেলতে ঘরের বাইরে চলে আসে। তখন ভরা দুপুর, কেউ বাইরে নেই, সবাই ঘুমাচ্ছে। তো ফাঁকা বাড়িতে উর্মিলা খেলতে খেলতে সিঁড়ির কাছে এসে যায় এবং সেখান থেকে নিচে পড়ে যায় এবং সে মারা যায়।
আর এই ঘটনায় বাড়ির পরিবেশ পুরো আলাদাই হয়ে যায়। সবাই তখন কাদম্বরীকেই দোষারোপ করতে থাকে যে সে যখন বাচ্চার খেয়াল রাখতেই পারবে না তাহলে তাকে পালন করার দায়িত্ব নিলই বা কেন, যেন মায়ের থেকে মাসির দরদ বেশি। মানে সবার কথার মূল বক্তব্য হচ্ছে সব দোষ কাদম্বরীর জন্যই বাচ্চাটা আজকে মারা গেল। কাদম্বরী পুরো পাথরের মতো বসে আছে। সে যে কতটা কষ্ট পাচ্ছে সেটা কেউই বুঝছে না, কারণ সেও তো উর্মিলাকে কম ভালোবাসতো না। তো এই ঘটনার কয়েকদিন পরে মেজ বউ তার স্বামীর কাছে একটা পত্রিকা নিয়ে আসে, যেখানে আর কি রবির কবিতা ছাপা হয়ে বেরিয়েছে। তো রবির একটা কবিতা তার স্বামীকে এসে দেখায়, যেখানে রবি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছে। কিন্তু কবিতাটা পড়ে এটা বোঝা যাচ্ছে যে কবিতায় যে মেয়ের বর্ণনা রবি দিয়েছে সেটার কেউই নয়, কাদম্বরী। মেজ বউ বলে বাড়ির মান সম্মান বাঁচাতে হলে রবিকে বিয়ে দিতেই হবে। তো রবির বিয়ের ব্যাপার নিয়েও রবির বাবার সঙ্গেও আলোচনা করা হয় এবং তারা তাড়াতাড়ি মেয়ে দেখতে লেগে যায়। তো একদিন সন্ধ্যাবেলা রবি এসে কাদম্বরীকে বলে, আমি কি বিয়ে করে নেব? কাদম্বরী স্তব্ধ হয়ে থাকে। সে এখনো উর্মিলার শোক কাটিয়ে উঠতে পারেনি, তার মধ্যেই রবির এমন প্রশ্ন। কাদম্বরী নিজেকে সামলে বলে, করে নাও। কারণ কাদম্বরী বুঝতে পারছে তাদের সম্পর্ক এমনই, তারা সামনেও এগোতে পারবে না, না পিছোতে পারবে, আর না তাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে। আর তাদের মেলামেশাটা সবাই খারাপ চোখেই দেখছে, সুতরাং এইবারে দূরত্বই প্রয়োজন। তো এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন কাদম্বরী জানতে পারে তার স্বামী থিয়েটার দলের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে। ওই জন্যই যতীন্দ্রনাথ মাঝে মধ্যেই রাতে বাড়ি ফেরে না। তো এই ব্যাপারটা অনেকদিন ধরেই ঘটছে। তো একদিন কাদম্বরী সরাসরি তার স্বামীকে জিজ্ঞাসা করে যে এরকম কোনো ব্যাপার কি আছে? তো যতীন্দ্রনাথ এই ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যায় এবং অন্য কথায় চলে যায়। কাদম্বরী বুঝতে পারে যে ঘটনাটা সত্যি, নয়তো তার স্বামী এড়াবে কেন। তো এর কিছুদিন পরে রবির বিয়ে হয়ে যায়। তো রবি তার নতুন স্ত্রীর সঙ্গে এখন সময় কাটায়। কাদম্বরীর সঙ্গে তার এখন খুব একটা কথাও হচ্ছে না। তো এতে কাদম্বরী রবির ওপরে রাগ করে না, কারণ সেও ব্যাপারটা বোঝে যে নতুন বউ, তাকে তো সময় দিতেই হবে। তো একদিন রবি তার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে গেলে কাদম্বরী রবির ঘরে আসে। সে রবির ঘরে অনেক দিন পরে আসলো, যেখানে সে আগে দিনে 10 বার আসতো। তো যাই হোক, সে ঘরটা ঘুরে ঘুরে দেখছে। তো সে ঘুরতে ঘুরতে রবির কবিতার খাতা খোলে এবং কাদম্বরী খাতার মধ্যে দুটো লাইন দেখতে পায় যে চলে যাও পুরাতন, এখানে এখন নতুন আরম্ভ হয়ে আছে। এই লাইনটা যে রবি কাদম্বরীকেই লিখেছে সেটা কাদম্বরী খুব ভালোভাবেই বুঝতে পারে। তো এতে কাদম্বরী খুবই কষ্ট পায়, তার বুক ফেটে কান্না বেরিয়ে আসে। কারণ রবি যে একমাত্র তাকে বুঝতো আর তার সঙ্গে সে ফ্রি মাইন্ডে কথা বলতে পারতো, যার কাছে তার কোনো ভয় ছিল না, আজ সেই বন্ধুটাও হারিয়ে গেল। তো এরপরে কাদম্বরী সেখান থেকে চলে যায়। তো এরপরে রবি ঘরে ফিরলে তার টেবিলের খাতা দেখে বুঝতে পারে যে এই খাতায় কেউ হাত দিয়েছে, আর দোয়ার মধ্যেই কাদম্বরী ছাড়া কেউই তো আর দেবে না। তো রবি এইবারে একটা বাক্স নিয়ে কাদম্বরীর কাছে যায়। আসলে এই বাক্সে কাদম্বরীর রবিকে লেখা চিঠিগুলোই আছে। রবি বলে চিঠিগুলো তোমার কাছেই রেখে দাও। কাদম্বরী এতে আরো কষ্ট পায়, কিন্তু সে এটাও বোঝে যে রবির এখন স্ত্রী হয়েছে, সে ভুল কিছু করছে না। রবির এখন তার নিজের সংসারে মনোযোগ দেওয়াটাই প্রয়োজন। তো আজকে রাতে যতীন্দ্রনাথ ঠাকুরের জাহাজ কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠান। যতীন্দ্রনাথ কাদম্বরীকে রেডি হয়ে থাকতে বলেছে, সে রাতে তাকে নিতে আসবে। তাই আজকে কাদম্বরী পিছনের সব স্মৃতি ভুলে নতুন করে জীবনের যাত্রা করতে চাইছে। সে আজকে খুব ভালো করে সাজে। রবি এসে কাদম্বরীকে বলে তাদের সঙ্গে যেতে। কাদম্বরী বলে না, তোমরা যাও, তোমার দাদা আমাকে নিতে আসবে। কাদম্বরীকে আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে। সে যখন অনুষ্ঠানে যাবে তার ওপর থেকে কেউ চোখ সরাতেই পারবে না। তো কাদম্বরী তার স্বামীর জন্য অপেক্ষা করছে। অনেকটা সময় পেরিয়ে যায়, বেশ রাতও হয়, কিন্তু তার স্বামী এখনো আসেনি। এইবারে রাত প্রায় শেষের দিকে। কাদম্বরী একভাবে বসে থাকতে থাকতে কখন না জানি সে ঘুমিয়ে পড়েছে। আচমকা তার ঘুম ভেঙে যায়। তারপরে সে আয়নার সামনে গিয়ে মুখ চোখ একটু ঠিক করে নেয়। তো এরপরে কাদম্বরী ভাবে তার স্বামী হয়তো আর আসবে না, তাই সে বিছানার উপরে পড়ে থাকা কাপড় জামাগুলো ভাঁজ করতে থাকে। তো যখন সে তার স্বামীর পাঞ্জাবি ভাঁজ করতে যায়, আর তখনই পাঞ্জাবির পকেটে কিছু একটা হাতে ঠেকে তার। তো সেখানে সে একটা চিঠি পায়। এই চিঠিটা আসলে সেই থিয়েটার করা মেয়েটার চিঠি। সে লিখেছে, তোমার কাছ থেকে যে আনন্দ মর্যাদা আমি পেয়েছি তা আমার বহু স্বপ্নের ফসল, কিন্তু যে কথা আমি মুখে বলতে পারিনি তা জানানোর জন্যই এই পত্র লেখা আমার। দুপুরে দুষ্টুমির পরে যখন তুমি আমার পাশের বালিশে পরম আনন্দে ঘুমিয়ে পড়েছিলে, তখন তোমার পাশে বসেই এই চিঠি আমি লিখেছি। গোপন কথাটি হলো, আমার শরীরের মধ্যে তোমার একটা ছোট্ট বীজ দিনে দিনে বেড়ে উঠছে। কয়েকদিন বমি বমি পাচ্ছিল, আর এই মাসে ঋতু দর্শন হয়নি। আমাদের সন্তানের পিতৃ পরিচয় আমি কাউকেই জানাবো না, শুধু আমি আর তুমিই জানবে। সবাই জানবে ও আমার সন্তান, আমারই। কোনো মূল্যেই আমি তোমাকে হারাতে চাই না। আমার শত শত চুম্বন গ্রহণ করিও। তো এই চিঠিটা পড়ে কাদম্বরী পুরো পাথর হয়ে যায়। আর তখনই ওই দিক থেকে বাড়ির কাজের মহিলা কাদম্বরীকে ডাকতে থাকে যে তার স্বামী তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। কাদম্বরী তাকে কোনো উত্তরই দেয় না। সে রাগে দুঃখে নিজেকে সামলাতেই পারছে না, নিজের সাজগোজ সব
ছুঁড়ে ফেলে দিচ্ছে। সে এতটাই কষ্ট পেয়েছে, সে স্তব্ধ মেরে গিয়েছে, তার কান্নাটাও বেরোচ্ছে না। তো কাদম্বরী এইবারে তাদের ঘরে থাকা বিষ এনে খেয়ে নেয়। তারপরে তার শরীরটা আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়। তো এরপরে সকালে দরজা ভেঙে ঘর খোলা হয়। তো দেখা যায় কাদম্বরী বিছানার উপরে লুটিয়ে পড়ে আছে, সে আর নেই। কাদম্বরী চলে যাওয়াতে রবিও যেন একা হয়ে পড়ে। রবির কষ্টটাও কাউকে সে বোঝাতে পারে না, সে বাকরুদ্ধ হয়ে যায়। আর ঠাকুর পরিবার কাদম্বরীর আত্মহত্যাটাকে বেমালুম চাপা দিয়ে দেয়। তো এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরীকে নিয়ে বহু কবিতা গল্প লেখেন। কাদম্বরীর মৃত্যুর অনেক বছর পরে কাদম্বরীর লেখা এই নোট সামনে আসে, আর সেটি নিয়েই আর কি এই গল্পটা। তো যাই হোক, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।